ছায়ার মাথায় মৃদু করে হাত বুলিয়ে দিচ্ছে নির্ঝর। রাত গভীর হলেও নির্ঝর তখনও জেগে আছে। মাথায় তার কিছু একটা ঘোরাফেরা করছে। ছায়ার কপালে একটা গাঢ় চুমু খায় নির্ঝর। ঘুম না এসেই মেয়েটা বিরক্ত লাগছে না তার। মনে হচ্ছে ওকে দেখেই জীবন পার করে দেওয়া যাবে। গত কিছুদিন হওয়া প্রতিটা বিষয় নির্ঝরের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর পুরোটা দিন এটাই একটু সময় যখন নির্ঝর রিল্যাক্স করে। নির্ঝর ছায়ার শাড়ির আঁচলটা পেটের ওপর থেকে সরিয়ে দেয়। পেটে হাত রাখতে অনুভব করে বাচ্চাটা নড়াচড়া করছে। এ এক অদ্ভুত অনুভূতি। নির্ঝর সেখানে আলতো করে কান পাতে, গাল স্পর্শ করায়। বেশ অনুভব করতে পারে বাচ্চাটার টান, নড়াচড়া। নির্ঝর সেখানে চুমু খায়। নিশ্চিন্তে নির্ঝর একজন দায়িত্বশীল বাবাও হবে। তার পাগলামি ঠিক সেই আগাম বার্তা দিচ্ছে ছায়া এবং তাদের সন্তানকে নিয়ে তাদের ভবিষ্যৎ জীবন। নির্ঝর ছায়ার পাশে আবারও কাত হয়ে শুয়ে পড়ে। এই রাত যেন তার খোলা চোখের সাক্ষী, আর সাক্ষী যে কতটা পাগল তার বউয়ের জন্য। নির্ঝর নির্ঝরের নড়াচড়া অনুভব হওয়ায় ছায়া ঘুম ঘুম চোখ মেলে সোজা তাকায় নির্ঝরের দিকে। ঘুমাননি? হ্যাঁ। কি করছেন তাহলে? আপনাকে দেখার কি শেষ হবে কোনোদিন বিবিজান? ছায়া হেসে ফেলে। নির্ঝর সেই হাসি মাখা গালে চুমু খায়। কিন্তু হঠাৎ করেই ছায়া ব্যথায় কাতরে ওঠে। আহ! নির্ঝর দ্রুত উঠে বসে। কি হয়েছে? উহ! তোমার বাচ্চাটা ভীষণ পাজি। আমার পেটটাকে ফুটবলের মাঠ পেয়েছে। সত্যি। ছায়ার চোখের সাদা অংশ প্রায় বের হয়ে আসার উপক্রম হয়েছে। নির্ঝর ব্যস্ত হয়ে যায়, উত্তেজিত হয়ে কি করবে বুঝতে পারে না। ছায়া নির্ঝরের হাতটা ধরে বসে। এত ব্যস্ত হওয়ার কিছুই নেই। আপনার বাচ্চাটা এমনই। আমরা কাল হসপিটালে যাব। এরকমটা কেন হয় সেটা জানতে হবে। ছায়া মৃদু হাসে। আপনার বাচ্চাটার মাথা আমার বুকের দিকে, তাই যখন নড়াচড়া করে তখন ভীষণ কষ্ট হয় আমার। নির্ঝর ছায়ার হাতটা ধরে রাখে। দুই একটা চুমু খায় হাতে। সকাল 10টা। চৌধুরী ভিলায় সবাই মিলে ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। জাওহিদা চৌধুরী সোজাসুজি বসে আছে একেবারে সামনের চেয়ারে। পরিবারের সবাইকে একসাথে দেখে তার ভীষণ ভালো লাগে। তাই তো তিনি সর্বদা ওই চেয়ারটাতেই বসেন। আনিকা বেগম আর রিনিতা বেগম খাবার বেড়ে দিচ্ছেন সবাইকে। ছায়া খাবার সামনে নিয়েই মুখ ফিরিয়ে নেয়। আহ্লাদি স্বরে শাশুড়িকে বলে, আম্মু, এগুলো খাবো না। তাহলে কি খাবে মা তুমি? ঝাল ঝাল কিছু খাবো। ছায়ার কথা শুনে নির্ঝর ছায়ার দিকে তাকায়। সাত সকালে ঝাল ঝাল খেলে পেট খারাপ করবে। না, কিচ্ছু হবে না। আম্মু বলো না, ঝাল ঝাল কিছু খাবো। নির্ঝর কিছু বলবে কিন্তু আনিকা বেগম ইশারা করে থামিয়ে দেয়। ছায়া, এখন ঝাল ঝাল কিছু খেলে যদি সমস্যা হয়, তুই তো ঔষধ নিতে পারবি না। বাচ্চাটার জন্য কষ্ট করে এই হেলদি ব্রেকফাস্টটা করে নে, এরপর জমিয়ে ঝাল খাওয়া যাবে। ছায়ার মন খারাপ হয়ে যায়। অয়ন তাকিয়ে তাকিয়ে দেখছে ওকে কত নর্মালি হ্যান্ডেল করে চাচি আর ভাই। একটুও রাগ দেখায় না। এই সময়টাতে কি এরকমই হয়? বাচ্চা হয়ে যায় সবাই। অনু হাসছে ছায়ার করুণ দশা দেখে। এত ঝাল কিভাবে খায় কে জানে। পটকা মরিচের 4-5টা একসাথে খেয়ে ফেলতে পারে সে। ব্রেকফাস্ট শেষ করে নির্ঝর আর অয়ন বেরিয়ে যায়। আতিক চৌধুরী আর আতিফ চৌধুরী পেছনে বের হয়। নির্ঝর রাস্তার দিকে তাকিয়ে আছে। অয়নও সোজা গাড়ি চালাচ্ছে। দুজনের ভেতরে নীরবতা, কিন্তু ওদের কপালে চিন্তার ভাঁজ। তবে দুজনের মধ্যকার নীরবতা ভেঙে অয়ন বলে, ভাই। হ্যাঁ? আই হ্যাভ অ্যান আইডিয়া। কিসের জন্য? চলো, প্রেসিডেন্ট সারাকে আমন্ত্রণ জানাই দেশ ভ্রমণে আসার জন্য। সিরিয়াসলি? হ্যাঁ, এতে আমাদের বন্ধুত্ব গাঢ় হবে। বোঝাই বল। অয়ন হাসে। নির্ঝর ভুরু যুগল কুঁচকে ফেলে। ফ্রান্সিকো সিল্ট।
রাজধানীর একটা 5 তারকা হোটেলে বসে মদ পান করতে ব্যস্ত প্রেসিডেন্ট সারা। খুব কম বয়সেই বাবার গদি পেয়ে যাওয়ায় তেমন কোনো সমস্যার সম্মুখীন তাকে কখনোই হতে হয়নি। কর্মের ক্ষেত্রে সে খুবই সচেতন, অত্যন্ত সুন্দরী একজন মহিলা। প্রেসিডেন্টের দায়িত্ব বাদেও নিজের জীবনে সে সব কিছুই করে যা একজন অল্প বয়সী মেয়ের স্বপ্ন থাকে। আপাতত এখানে পুল পার্টি হচ্ছে। হঠাৎ করেই সারা ডান হাতে তাকে একটা সন্দেশ দেয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জন্য একটা দাওয়াতনামা এসেছে। সারা উঠে বসে। কোন দেশ থেকে? জাফরানিয়া। সারা অবাক হয়ে যায়। হোয়াট? জি, দাও। সারা রাষ্ট্রীয় দাওয়াতনামাটা হাতে নিয়ে খুলে দেখে। রাষ্ট্রপতির কার্যালয়, জাফরানিয়া। তারিখ 1 আগস্ট 2025। মাননীয় সারা, রাষ্ট্রপতি ফ্রান্সিসকো রুসল। বিষয় শীত উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ। মাননীয় রাষ্ট্রপতি, জাফরানিয়ার পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের ঐতিহ্যবাহী 3 দিনের শীত উৎসব আগামী 15 থেকে 16 আগস্ট 2025-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে জিলবাবের হৃদয়ে। এই উপলক্ষে আমি আপনাকে উৎসবে যোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার উপস্থিতি আমাদের জন্য গৌরবের বিষয় হবে এবং দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। আমরা আপনার যাত্রা ও আতিথেয়তার সব ব্যবস্থা করব। আপনার সদয় সম্মতির অপেক্ষায় রইলাম। শ্রদ্ধা সহ নির্ঝর চৌধুরী, রাষ্ট্রপতি জাফরানিয়া। প্রেসিডেন্ট সারা উঠে দাঁড়ায়। হোয়াট? ও কি আমায় আমন্ত্রণ জানাচ্ছে? এটা কি সত্য নাকি আমি ভুল দেখছি? সারা 4খানা চিঠি পড়ে। মাই গডনেস! আমি অবশ্যই যাব নির্ঝর, ওয়েট করো, আমি আসছি। জাফরানিয়া। নির্ঝর আর অয়ন বসে আছে দুইজন সামনাসামনি। 6 দেশের প্রেসিডেন্ট আসবে। আমাদের কত কাজ, এত কিছু কিভাবে করব ভাই? করতে হবে। প্ল্যানটা আলটিমেটলি আমার নয়। অয়ন টেবিলে মাথা রাখে। চিপকু প্রেসিডেন্ট সারাও আসবে, শত্রুও বটে। তুমি তো ফেঁসে যাবা ভাই। ভাবি ওনাকে তোমার সাথে চিপকে থাকতে দেখলে কি করবে ভাবতে পারো? নির্ঝর অয়নের দিকে তাকিয়ে আছে। কারণ প্ল্যান তো তারই ছিল, আবার সেই ভয় দিচ্ছে। সরি ভাই, ভুল হয়ে গেছে। চৌধুরী ভিলা। অনু আর ছায়া দুইজন বসে গল্প করছে। ছায়া অনেকক্ষণ বসে থেকে এবার অনুর কোলে বালিশ দিয়ে শুয়ে পড়ে। মাজায় ব্যথা করছে তার। আপু, একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুমি কি এখন অয়ন ভাইয়াকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারো? অনু মৃদু হাসে। না, আমিও পারি না। বলেছিলাম না, একটা সময় আসবে যখন তুমি তাকে সব থেকে বেশি ভালোবাসবে। হুম, জানো, আমি ওনাকে ভীষণ ভালোবাসি। জানি। ছায়া হাসে, তবে তার চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে। অনু ছায়ার মাথায় হাত রাখে। ঘুমাও। ছায়া ঘুমিয়ে যায়। অনু ফোনে রিলস দেখছে, তবে অন্য হাত ছায়ার মাথায়। শীতের শুরুর দিকে সময় এখন জাফরানিয়াতে। বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে। এরপর অনেক ঠান্ডা পড়বে, আর তারপর পড়বে বরফ। অনু আকাশের দিকে তাকায়। এই মেয়েটা না থাকলে চৌধুরী বাড়ি কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। অনু লক্ষ্য করলো ছায়া ঘুমের মাঝেও কেমন করে ওঠে। বাচ্চাটা হয়তো একটু বেশি নড়াচড়া করে। ছোট মানুষ, ব্যথা সইতে পারে না। হঠাৎ করে একজন সার্ভেন্ট এসে অনুর সামনে দাঁড়ায়। ম্যাডাম। হ্যাঁ বলো। কিছু মেডিকেল রিপোর্ট ম্যাডাম ছায়ার মাত্রই দিয়ে গেলেন একজন। আমাকে দাও। সার্ভেন্ট অনুকে রিপোর্ট দিয়ে স্থান ত্যাগ করে। অনু ফার্মাসিস্ট নিয়ে পড়ালেখা করেছে, তাই মেডিকেল রিপোর্ট সে দেখতে পারে। অনু রিপোর্টগুলো হাতে নিয়ে ভালো করে দেখা শুরু করে। অনু চোখ বড় বড় হয়ে যায়। ছায়ার রক্তশূন্যতা অনেক, এর জন্য দিনকে দিন এরকম দুর্বল হয়ে যাচ্ছে। অনু ছায়ার দিকে তাকায়, মুখটাও কেমন ফ্যাকাশে দেখাচ্ছে তার। আল্লাহ, ভাইয়ার সঙ্গে কথা বলতে হবে। অনু চিন্তায় পড়ে গেল। চিন্তার বিষয়ও বটে, এটা খুব গুরুতর সমস্যা। ডেলিভারির ডেটও চলে আসছে সামনে। হঠাৎ করেই চোখ খুলে তাকায় ছায়া। অনুকে চিন্তিত দেখে উঠে বসে সে। অনু, আপু, কি হয়েছে? ছায়ার ডাকে ধ্যান ফেরে অনুর। ছায়া, কিছু না। তুমি কখন উঠলে?
মাত্রই আমার ঘাড় ব্যথা করছে, চলো রুমে দিয়ে আসি। তোমার পা দুটো ব্যথা করে দিয়েছি তাই না? ছায়ার কথায় অনু হাসে। মোটেও না ছায়া, আমার কথা শোনো। বলো, মাথা ঘোরায় কখনো? ঝিমঝিম লাগছে চারিদিকে? হ্যাঁ, দিনকে দিন কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছি। মাঝে মধ্যে মাথা ঘোরায়, শরীর ক্লান্ত লাগে। কেন বলো তো? এটাও তো স্বাভাবিক তাই না? হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। চলো রুমে চলো। ছায়া অনুর সঙ্গে রুমে চলে আসে। তোমার পা ফুলেছে বোধ হয়, আমি তেল মালিশ করিয়ে দিই? না না, তুমি পায়ে হাত দেবে না, তুমি রেস্ট করো গিয়ে, আমি একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। ছায়া শুয়ে পড়ে। অনু কিছুই বলে না, ঘুমটা বেশি প্রয়োজন। অনু নিচে চলে আসে। আনিকা বেগম সার্ভেন্টদেরকে বোঝাচ্ছেন কি কি রান্না করতে হবে। অনু গিয়ে চাচি শাশুড়ির সামনে দাঁড়ায়। চাচি, হ্যাঁ বলো। ছায়ার প্রতিদিনের খাবারে রক্ত হওয়ার সব সবজি রাখতে বলবেন তো। কি হয়েছে বৌমা? আসলে কি হয়েছে? হঠাৎ করে পেছন থেকে নির্ঝরের কণ্ঠ শুনে মৃদু কেঁপে ওঠে অনু। ও ভাইয়া, আপনি ভয় পাইয়ে দিলেন তো। সরি, কিন্তু কি হয়েছে? অনু গিয়ে রিপোর্টটা নিয়ে আসে। এটা দেখুন, আজ দিয়ে গেল কেউ। ছায়ার রিপোর্ট। নির্ঝর সেটা খুলে দেখে। কি বোঝাচ্ছে এখানে? রক্ত শূন্যতা হয়েছে ছায়ার। সময় যত ঘনিয়ে আসছে তত বেশি সমস্যা হবে। নির্ঝর দ্রুত ফোন করে ডক্টরকে কল করে। হ্যালো ডক্টর, মাননীয় দেশ প্রধান, আমি আপনাকে কল করতে যাচ্ছিলাম। আপনি রিপোর্ট দেখেছেন? হ্যাঁ, আমার কাছে রিপোর্টগুলো মাত্রই এসেছে। হোয়াটস দ্য প্রবলেম ডক্টর? মিসেস চৌধুরীর হার্ট সার্জারির পরপর ওনার শরীরটা বেশি একটা ভালো ছিল না। তখন রক্তের প্রয়োজন হয়েছিল যে পরিমাণ, তাকে দেওয়া হয়েছিল, কিন্তু তারপর থেকেই ওনার শরীরে রক্ত শূন্যতা বেশ বেড়েছে। উনি বেশ অনেকদিন ধরেই অ্যানিমিয়ায় ভুগছেন। দেখুন, গর্ভ অবস্থায় এটা স্বাভাবিক, কিন্তু মারাত্মকভাবে বিপজ্জনকও। আসলে বাল্যবিবাহ হলে এরকম চিত্র বেশি দেখা যায়। ওনাকে দেখতে প্রাণোচ্ছল দেখা গেলেও ওনার ভেতর থেকে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। ওনার খাবারের দিকে লক্ষ্য রাখুন। এই স্টেজে এসে কোনো দিকেই যাওয়া সম্ভব না। হ্যাঁ, তবে ওনাকে আয়রন ইনজেকশন দিতে পারি আমি, এবং কিছু ট্রিটমেন্ট। আপনি কাল একবার ম্যাডাম ছায়াকে নিয়ে হসপিটালে আসুন। ডক্টরের কথা শুনে নির্ঝরের কেমন একটা লাগতে থাকে। মনে হচ্ছে সব কিছু আবার স্তব্ধতায় ঘিরে এসেছে। নির্ঝর বসে পড়ে কাউসে। অনু চাচি শাশুড়ির দিকে তাকিয়ে আর আনিকা বেগমও অনুর দিকে তাকায়। অনু গিয়ে নির্ঝরের সামনে বসে। ভাইয়া, প্রতিবার যখন মনে করি এখন সব ঠিক আছে, তখনই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। আমিও একটা মানুষ। আমি যাকে হারানোটা সহ্য করতে পারবো না, তাকে নিয়েই কেন বারবার রিস্ক আসে আমার জীবনে। আই কান্ট টলারেট অনু, ইটস হার্টিং মি, ইটস হার্টস মি। আই কান্ট লিভ উইদাউট হার। আই আই ফাকিং লাভ হার। শেষের কথাটা চিৎকার করে বলে নির্ঝর। অনু সহ আশেপাশের সার্ভেন্টরা কেঁপে ওঠে। ভাইয়া! অনু চাচি শাশুড়ির দিকে তাকায়। আনিকা বেগম ছেলেকে জড়িয়ে ধরেছে। ঠিক হয়ে যাবে সব। আম্মু, তুই ধৈর্যশীল সন্তান নির্ঝর। তোর জন্মের সময় আমারও অ্যানিমিয়া হয়েছিল, তবে ছায়ার যেহেতু আগে একটা সার্জারি হয়েছে, সেহেতু এটা আলাদাও বটে। কিন্তু কোনো কিছুই অসাধ্য নয়। তুই একজন দায়িত্বশীল প্রেসিডেন্ট, স্বামী, ছেলে, ভাই, ভবিষ্যতে একজন বাবাও হবি। এত ভেঙে কেন পড়ছিস? সময় দে, আল্লাহ আছে তোর থেকে। তোর নিঃশ্বাস নিলে তুই বাঁচবি কি করে বাপ? নির্ঝর মায়ের বুকে মাথা ঠেকিয়ে চুপ করে থাকে কিছুক্ষণ। কিছুক্ষণ পর নির্ঝর সোজা হয়ে বসে। আম্মু, আমি এই 2 মাস কোনো রিস্ক নিতে চাই না। আমি জানি দেশের আমাকে প্রয়োজন, কিন্তু আমার স্ত্রীর এই মুহূর্তে আমার সব থেকে বেশি প্রয়োজন। তুই যে সিদ্ধান্ত নিবি তোর বাবা, চাচা, অয়ন সেটাই মানবে, কথা দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, আপনার সিদ্ধান্তের সাথে আমিও একমত। নির্ঝরের রুমে বেবি পেটে আসার পর রুমটার ডেকোরেশন একেবারে আলাদা হয়ে গিয়েছে। বেবি ব্লু আর বেবি পিঙ্ক রং, সব সফট টয়েজ। বিছানায় নিরিবিলি, পৃথিবীর সব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে আছে ছায়া। কি মায়াবী পিচ রঙা একটা গাউন পরে আছে মেয়েটা।
পেটটা দৃশ্যমান। নির্ঝর এই মুহূর্তে একটু এলোমেলো হলেও বেডরুমের দৃশ্যটা তার সব থেকে প্রিয়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে নির্ঝর। ছায়ার সামনে গিয়ে বসে, ছায়ার কপাল থেকে চুলগুলো সরিয়ে সেখানে ওষ্ঠ ছোঁয়ায়। ছায়া চোখ খুলে তাকায়। প্রেসিডেন্ট সাহেব? নির্ঝর হাসে। হ্যাঁ, প্রেসিডেন্ট সাহেব। ছায়া এলিয়ে যায়। নির্ঝর কিছু না ভেবেই জড়িয়ে ধরে বউকে। ছায়ার ঘাড়ে চুমু খায় অনেকগুলো। সুড়সুড়ি লাগে। নির্ঝর জড়িয়ে ধরে রাখে ছায়াকে শক্ত করে। ছায়া একটু অবাক হয়। নির্ঝর এমন কেন করছে? কিছু কি হয়েছে বলুন? না তো, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। নির্ঝর ছায়ার মুখোমুখি আসে। কাজের স্ট্রেস একটু বেশি। ছায়া একটু সরে যায়। শুয়ে পড়ুন, এক্ষুনি স্ট্রেস দূর করে দেব। নির্ঝর তার বিবিজানের দিকে তাকিয়ে আছে। আগের থেকেও মোটা হওয়ার কথা, কিন্তু সেখানে চিকন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। যার এখন নিজের ট্রিটমেন্ট প্রয়োজন, সে কিনা তাকে ট্রিটমেন্ট দেবে? নির্ঝর হাসে। ছায়া ভুরু কুঁচকে তাকিয়ে আছে। আসুন। নির্ঝর টাটটা খুলে ফেলে, এরপর বইয়ের পাশে শুয়ে পড়ে। ছায়া বালিশে ভার দিয়ে নির্ঝরের কপালে নিজের কোমল হাতটা দিয়ে মাসাজ করতে শুরু করে। নির্ঝর হঠাৎ করেই ছায়ার হাতটা ধরে বসে। ছায়া তাকায় নির্ঝরের মুখের দিকে। নির্ঝর ছায়ার হাতে চুমু খায়। আই লাভ ইউ বিবিজান, আই লাভ ইউ। ছায়া হেসে দেয়। আই লাভ ইউ টু প্রেসিডেন্ট সাহেব। ছায়া পুনরায় নির্ঝরের মাথায় হাত রাখে। অদ্ভুত বিষয় হচ্ছে নির্ঝর ঘুমিয়ে গিয়েছে ওর হাতে ম্যাজিকে। ছায়া মাথা নিচু করে নির্ঝরের কপালে ওষ্ঠ ছোঁয়ায়, আর ওর চোখ বেয়ে ঝর্ণার বেগে পানি গড়িয়ে পড়তে থাকে। চোখ খুলে তাকায় ছায়া। আমি আপনার প্রেসিডেন্ট সাহেবা। আপনার হয়ে যদি মৃত্যু আসে, তাহলে আমি তাকেও গ্রহণ করব। কোনো বাধা নেই। ছায়া নির্ঝরের পাশে শুয়ে পড়ে। এক জীবনে না পাওয়ার সব শখ দিয়েছেন আপনি, আর আপনার স্ত্রীর আর কোনো আক্ষেপ নেই। সিঙ্গাপুর। ব্যালকনির রেলিং ধরে সামনে তাকিয়ে আছে রোজ। হঠাৎ করেই তার পেটে কারোর হাতের অনুভব করে। রোজ ফিরে তাকায়। হোয়াট আর ইউ ডুইং প্রিন্স? নাথিং ডার্লিং, জাস্ট থিঙ্কিং অ্যাবাউট সামথিং। অ্যাবাউট ইউর এক্স? নো নো, I don't have any ex. What? Yeah, you are the only one, Mr. Harry. Wow, I mean, I love you, baby. But why don't you have anyone? যাকে আমি চেয়েছিলাম, সে আমার ভালোর জন্য সব কিছুই চাইলো, শুধু আমাকেই চাইলো না। হে, what did you say? Nothing. Look, the moon looks pretty, right? Yeah, not more than you. রোজ হাসে। হ্যারি ছেলেটা সত্যিই তাকে ভালোবাসে হয়তো। ফ্রাস্কি ফ্রান্সিকো সিল্ট। হেই, সব কিছু ঠিকঠাক করে গোছানো চাই। জাফরানিয়াতে 3 দিনের সফর যেন চোখে লাগার মতো হয়। ইয়েস ম্যাম। প্রেসিডেন্ট সারা সোজা হয়ে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। আই অ্যাম কামিং, নির্ঝর। প্রেসিডেন্ট সারার ফ্লাইট ল্যান্ড করেছে জাফরানিয়ার মাটিতে। গার্ডসরা তাকে ঘিরে রেখেছে। রিপোর্টার্স ঘিরে ধরার আগেই তাকে ভিলার উদ্দেশ্যে রওনা করানো হয়। গাড়িতে বসে সারা ফোন ঘাঁটছিল। হঠাৎ করেই তার মনের ভেতরে একটা প্রশ্ন এলো। সে তার সেক্রেটারিকে জিজ্ঞেস করলো, জি ম্যাম। জি ম্যাম। আমরা কোথায় যাচ্ছি? প্রেসিডেন্ট আমাদের জন্য নতুন ভিলা রেডি করেছেন, সেখানেই যাচ্ছি। কেন, আমরা চৌধুরী ভিলায় যাচ্ছি না? জি না। ও মাই গড, কেন? সেই দিকে গাড়ি নিতে বলো। কিন্তু ম্যাম, যা বলেছি তাই করো। ওকে ম্যাম। চৌধুরী ভিলা। বাতাসে আজ দারুণ এক মোহনীয়তা ছড়িয়েছে। জাফরানিয়ার শীতের শুরুর দিক এটা। এখন সব রকম পাতা ঝরে যাবে, ফুলগুলোও ধীরে ধীরে শেষ হতে লাগবে। মাত্র কিছুদিন থাকবে এই হেমন্তকাল। চৌধুরী বাড়ির বাগানটা অসম্ভব সুন্দর লাগে এখন, কারণ ঠান্ডা ঠান্ডা মৃদু বাতাসে এখনো ঘাসের নিচে থাকা মাটির ঘ্রাণ মিশে যায় বাতাসে। প্রকৃতি প্রেমিকদের জন্য এ এক অদ্ভুত আনন্দের বিষয়। চারিদিকে নানান রঙের ফুলের সমাহার। তার মাঝেই ঘাসের ওপরে পা রেখে চেয়ারে বসে আছে ছায়া। নির্ঝর নিচেই ঘাসের ওপরে বসে
ছায়ার পা দুটোকে কোলে নিয়ে মাসাজ করছে। এই দৃশ্য একেবারে নতুন যে তা নয়, তবে মায়াবীও বটে। ছায়া একটা দুটো করে আনার দানাগুলো মুখে দিচ্ছে। মৃদু বাতাসে তার ক্লিপ থেকে বেরিয়ে আসা ছোট চুলগুলো উঠছে। নির্ঝর পরম যত্নে বইয়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছে। তেলের বাটিটা হাতে রেখে ছায়ার আনার দানার বাটির দিকে চোখ রেখে নির্ঝর। এ যেন কোনোদিন শেষ না হওয়ার এক দৌড় প্রতিযোগিতা। নির্ঝর ভুরু কুঁচকে তাকায় ছায়ার দিকে। কি হচ্ছে এগুলো? ছায়া হাতের আনার দানাটা গালে দিয়ে নির্ঝরের দিকে তাকায়। এতক্ষণ সে বাগানের দক্ষিণ দিকে লেগে থাকা বড় আম গাছটার দিকে তাকিয়েছিল। অনেকগুলো নতুন পাখির আনাগোনা হয়েছে সেখানে। দুটো পাখিতে তার চোখ আটকে গিয়েছিল। কি হচ্ছে? হাতের বাটিটা এখনো আগের মতোই আছে। গুনে গুনে আনার দানা খাচ্ছে বিবিজান। একটু কঠিন হয়ে বলল কথাটা। ছায়া বাটির দিকে তাকালো। তার এসব খেতে ভালো লাগে না। ঝাল ঝাল খেতে মন চায়। খাচ্ছি তো। এরকম কেন করছেন? আমি কি বাচ্চা নাকি? তুমি বাচ্চা নও বলছো? হ্যাঁ, আমি তো বাচ্চার আম্মু হব কিছুদিন পর। নির্ঝর কি বলবে? একটু শাসন করবে তারও উপায় নেই। রেগে বসে থাকবে মুখ ফুলিয়ে। সেই রাগ ভাঙাতে লাগবে 2 দিন। তার চেয়ে বাবা একটু কষ্ট করে হ্যান্ডেল করাই ভালো। নির্ঝর ছায়ার হাত দুটো ধরে। বেবিজান, তুমি তো জানো সব কিছু, তাহলে কেন বাচ্চামি করো? তোমার শরীর ভালো নেই, রক্তশূন্যতা বেড়েছে, কালকেও স্যালাইন দিয়েছি তোমাকে। এইসব না খেলে যে সমস্যা। তুমি কি আমার কথা বুঝতে চাও না, নাকি বুঝতে পারো না? খাচ্ছি তো। আমার এগুলো খেতে। পুরো কথাটা শেষ করতে পারলো না ছায়া। নির্ঝরের চোখের দিকে তাকালে তার এখনো ভয় করে। যতই এখন তাদের সম্পর্ক বদলে যাক না কেন, কিন্তু এখনো ওই চোখ দুটো তাকে ভয় পাইয়ে দেয়। বিশেষ করে অর্নিং দেওয়ার জন্য যে দৃষ্টি নিক্ষেপ করে। সরি সরি, এভাবে কেন তাকিয়ে আছেন? দেখুন কি সুন্দর বিহঙ্গিনী। ছায়া পুনরায় বাটি থেকে আনার দানা মুখে দিল। নির্ঝর মৃদু হাসে, তবে সেই হাসি দেখায় না ছায়াকে। ছায়ার বাম পায়ে পুনরায় তেল মালিশ করতে শুরু করে। বাবা ছায়া, বেশ সময় কাটাচ্ছ। অনু চা নিয়ে প্রবেশ করে বাগানে। তুমিও এসো আপু। আসছি। অনু এসে নির্ঝরের পাশে চা রাখে। ভাইয়া, চা। ধন্যবাদ অনু। এমন সময় সেখানে অয়নও চলে আসে। আমার চা কোথায় বৌজান? সবার জন্য আছে। অনু চেয়ারে না বসে ও নির্ঝরের সাথে মাটিতে বসে পড়ে। বড় ভাসুর যেখানে মাটিতে বসে আছে সেখানে চেয়ারে বসাটা মানায় না। অনু, তুমি চেয়ারে বসো আপু। না ভাইয়া থাক, এই সময়টা ঘাসগুলো বেশ সুন্দর লাগে। আর কিছুদিন পরে তো ও ঘাস আর দেখা যাবে না। এখানেই বসি। নির্ঝর হাসে। ওদের কথোপকথনের মাঝে হঠাৎ সেখানে কিছু গার্ডস উপস্থিত হয়। মাননীয় দেশ প্রধান, মাননীয় প্রেসিডেন্ট সারা ইতিমধ্যে চৌধুরী ভিলায় পৌঁছে গিয়েছে। নির্ঝর ভুরু কুঁচকে তাকায়। ভিলাতে কেন? নির্ঝরের প্রশ্ন শেষ হবার আগেই সেখানে একজন লাস্যময়ী নারী উপস্থিত হয়। লাল ফর্মাল পোশাক পরনে তার। ঠোঁটে লাল লিপস্টিক। অসাধারণ সৌন্দর্য বহন করে নারীটি। বাম হাতে ডিওরের ব্যাগ, যেটা শুধুমাত্র তার জন্যই কাস্টমাইজ করে ডিজাইন করা হয়েছে। প্রায় 2 ইঞ্চি উচ্চতার হাই হিল তার পরনে। ছায়া আর অনু কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। লাস্যময়ী নারী চোখের সানগ্লাসটা খুলে এগিয়ে আসে। দেখে খুশি হলাম। প্রেসিডেন্ট নির্ঝর চৌধুরী বইয়ের পায়ের কাছে থাকে। ছায়া পাশে অনুর দিকে তাকায়। অনু ছায়ার দিকেই তাকিয়ে আছে। নির্ঝর উঠে দাঁড়ায়। প্রেসিডেন্ট, আমাদের সৌভাগ্য যে আপনি আমাদের দাওয়াত গ্রহণ করেছেন। সারা বাঁকা হাসে। ও কাম অন নির্ঝর, আমরা বন্ধু। এত ফর্মাল হওয়ার কিছুই নেই। বউকে বেশ ভালোবাসো তাই না? বউদের ভালোবাসতে হয় মিস সারা। দেখতেই পাচ্ছি। তোমার মতো হাজবেন্ড ম্যাটেরিয়াল পুরুষ কোথাও পাওয়া যাবে না বলো তো। না মানে, আমিও বিয়ে করতাম আর কি। ছায়া উঠে দাঁড়িয়ে নির্ঝরের হাতটা ধরে ওর পাশে দাঁড়ায়। ডিয়ার প্রেসিডেন্ট, ফ্রান্সিসকোর সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আমার হাজবেন্ড পৃথিবীর একজন আছে, সেটা আমার হাজবেন্ড। আপনি তার মতো কাউকে পাবেন না। সরি।
তার থেকে ভালো পেতে পারেন, না হলে খারাপ। তার মতো সে একজনই আছে, তাই না হাজবেন্ড? নির্ঝর হেসে ছায়ার কোমরটা জড়িয়ে ধরে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ বিবিজান। বুঝলাম। আমি প্রেসিডেন্ট সারা। আমি মিসেস চৌধুরী মেহেরিন ছায়া, আপনাদের জাফরানিয়ার প্রেসিডেন্টের একমাত্র স্ত্রী। দেখা হয়ে খুশি হলাম ছায়া। ধন্যবাদ। নির্ঝর, আমার বেডরুম। নির্ঝর অয়নের দিকে তাকায়। অয়ন এগিয়ে আসে। মিস সারা, আপনার জন্য আমরা অসাধারণ একটা ভিলা তৈরি করেছি। আগামী 3 দিনের সফরে আপনি সেখানেই থাকবেন। এছাড়া আপনার জন্য সেখানে আমি সকল প্রকার আয়োজন করেছি। ও সরি সরি, জীবান হয়তো আমাকে ঠিকঠাক ইনফরমেশন দেয়নি। পেছনে দাঁড়িয়ে থাকা জীবান তো অবাক। সে ঠিক ইনফরমেশনই দিয়েছিল, কিন্তু প্রেসিডেন্টের বলা কথা, এখন তো সেটা মিথ্যা বলা যাবেও না। মিস সারা, আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি। ওহ অয়ন, সাস অফ জেন্টলম্যান ইউ আর। কিন্তু অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা হলো। নির্ঝর, তুমিই চলো না পৌঁছে দিতে। আমাকে তো এয়ারপোর্টে তোমার স্বাগত জানানো উচিত ছিল। নির্ঝর অয়নের দিকে তাকায়। অয়ন অকওয়ার্ড ফিল করছে, হাসে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এগেইন নাইস টু মিট ইউ মিসেস সারা। ছায়া। সারা আর সেখান থেকে বেরিয়ে যায়। ছায়া নির্ঝরের দিকে তাকায়। বেবিজান, তুমি অনুর সঙ্গে সময় কাটাতে থাকো, আমি আসছি দ্রুত। ছায়া কিছুই বলে না। নির্ঝর বেরিয়ে যায়। অনু ছায়ার পাশে এসে দাঁড়ায়। চিপকু প্রেসিডেন্ট, ভালো নাম দিয়েছো আপু। চিক্কো আল্ট্রা প্রো ম্যাক্স। অয়ন ওদের থেকে একটু দূরে সরে এসে কাউকে ফোন করে। 2বার রিং হতেই কলটা তুলে নেয় সে। তোমাকে সব ডিটেলস দিয়ে দিয়েছিলাম, তাহলে প্রেসিডেন্ট সারা চৌধুরী ভিলায় কেন এলো? স্যার, আমি জানি না। আমি তো সবকিছু ঠিকঠাকই দিয়েছি, এই দেখুন। লোকটা অয়নকে ইনফরমেশনগুলো পাঠায়। আশ্চর্য, এখানে তো সবকিছু ঠিকই আছে। তাহলে শীতে জাফরানিয়ার আমন্ত্রণ আর বসন্তে ফ্রান্সিকোর আমন্ত্রণ, এটা স্বাভাবিক। কিন্তু এবছর আমাকে আমন্ত্রণ করাটা একটু অবাক করলো। সারার কথায় নির্ঝর কোনো উত্তর দিল না, তার মন রাস্তার দিকে। সারা পাশ ফিরে নির্ঝরের দিকে তাকায়। কপালে একটা ভাঁজ পড়ে আসছে তার। সুদর্শন কপালে এই ভাঁজটা বেমানান। প্রেসিডেন্ট সাহেব কি স্ত্রীকে বড্ড ভালোবাসেন, তাই না? হ্যাঁ, দেখেই বোঝা যায়। খুশি হলাম জেনে। পৃথিবীর সবাইকে জানাবেন নাকি যে আপনি ভালোবাসেন আপনার স্ত্রীকে? সম্ভব হলে পুরো পৃথিবীকে জানাতাম আমি আমার স্ত্রী ছায়াকে অনেক ভালোবাসি। সারা মৃদু হাসলো। তখনই গাড়িটা থেমে গেল। সারা সোজা তাকায়। অসম্ভব সুন্দর একটি বাড়ি। চলে এসেছি, নামুন। ধন্যবাদ। সারা নেমে দাঁড়াতেই নির্ঝর আর অপেক্ষা করে না এক মুহূর্ত, সেখান থেকে গাড়ি ঘোরায়। সারা তার মুঠোফোনটা হাতে নেয়। তুমি অনেক চালাক নির্ঝর, কিন্তু ভালোবাসার সামনে অত্যন্ত দুর্বলও বটে। দেশ প্রধানের দুর্বলতা থাকতে নেই। ড্রাইভ করে ভিলায় ফেরার পথে রাস্তার পাশে তাজা লাল গোলাপের দেখা মিলল। রাজধানীতে সাধারণত ফুলের দোকানগুলোতে বিক্রেতারা দামি ফুল রাখতে পছন্দ করে। লাল গোলাপগুলো তেমন পছন্দও বা দেখাও যায় না। এগুলো নাকি সস্তা ফুল। জনগণের ভেতরে চলতে থাকা এই মানসিকতা নির্ঝর বদলাতে চায়নি কখনো। কিন্তু তার বউয়ের পছন্দ এই লাল গোলাপ। পৃথিবীর সব ভালোবাসা একত্রে করতে পারে, সেটা মানুষ বোঝে না। অনেক সময় কম টাকায় বেশি ভালোবাসা কিনতে পাওয়া যায়। বোকা মানুষ এইসব বোঝে না। নির্ঝর ফুলগুলো সব কিনে নিল। এরপর ভিলার উদ্দেশ্যে রওনা করলো। চৌধুরী ভিলায় ছায়া শাশুড়ি আর দাদি শাশুড়ির সাথে বসে বসে বাদাম খাচ্ছে। তিনজনে মিলে মেতেছে পুরাতন আমলের এক সাদা কালো সিনেমা দেখায়। জাহিদা চৌধুরী প্রিয় সিনেমা এটা। ছায়া কি মজা পেয়েছে সেটা ছায়াই জানে। অনু তো বসে বসে বোরিং হচ্ছে। আসলে এই রোমান্টিক জনরা চলচ্চিত্রটাকে ছায়া হাস্যকর বানিয়ে দিয়েছে। এই প্রথম ছায়া আর আনিকা বেগম এক দলে আর জাহিদা চৌধুরী অপর দলে। রিনিতা বেগম অনুর পাশে বসে বসে এদের সব দেখছে বরাবরের মতোই নীরব হয়ে। আমার ভাবির বিরোধিতা করার স্বভাব কখনোই যাবে না। হ্যাঁ, ঘরের ভেতরে আস্ত সিরিয়াল চলে আর আমরা নাকি টাকা খরচ করে টিভি দেখি। আজব।
হ্যাঁ সেটাই, পপকর্ন হলে ভালো লাগতো। ওদের কথার মাঝেই ছায়া হেসে দেয়। হা হা, ওদের কথা শুনছো আম্মু? কি আজব। শিমুল, আমি খাচ্ছি, আমার মন বলছে তুমিও খাচ্ছ। হ্যাঁ, এটাই বলছিলাম, আমি খাচ্ছি পারুল, তুমি খাও। সায়েন্স গাছের মাথায় উঠে তাধিন তাধিন করে ডান্স করছে। তোমরা কি বুঝবে? এটার ওরা দুজন দুজনের ভালোবাসার টানে মন দিয়ে কথা বলছে। তোমরা এইসবের বোঝো কি? হ্যাঁ, এখনই তো ওই ডিস্কো পেয়েছো, ওগুলো দেখেই নাচো। এমন সময় কিচেন থেকে কফির মগ হাতে অয়ন লিভিং রুমে প্রবেশ করে। ওয়াও, আজকের এই দৃশ্য! ও একেবারে ওল্ড ভাবি, চাচির সঙ্গে মিলে দাদিকে রোস্ট করছে। ইস, অয়ন ভাই, আমি দাদিকে রোস্ট করলাম কোথায়? আমি তো রোস্টের মশলা পোড়ার গন্ধ পাচ্ছি তোমার পাশ থেকে ভাবি। জাভিদা চৌধুরী মুখ ফুলিয়ে বসে আছে। ছায়া সেটা দেখে হাসি বন্ধ করে দেয়। ও দাদি, শিমুল পারুলের ভালোবাসা সোনার চেয়েও খাঁটি, একেবারে অয়ন ভাই আর কোনো আপুর মতো, তাই না বলো? ইস, ছি, আমি পারুল নই ছায়া, তবে তোমাদের দেবরের কথা বলতে পারি না। আহ, এসেছে আমার বিশ্ব সুন্দরী। আমি যদি শিমুল হই, তুমি পারুল হতে বাধ্য। ছায়া বাদাম মুখে দিতে দিতে বলে, কথা কিন্তু একেবারে 100% সত্যি অনু আপু। ছায়া, তুমিও? না না, আমি তো তোমার পক্ষে কথা বলছি আপু। তুমি ছাড়া অয়ন ভাইয়ের জীবনে অন্য কেউ আসলে তুমি তো তাকে নিজের হাতে খুন করতে, তাই না বলো? হ্যাঁ, ঠিক কথা। ছায়া একটু অয়নের দিকে তাকায়। অয়ন অনুর দিকে তাকিয়ে আছে, ভাবছে আমার বউ আমার থেকে ডেঞ্জারাস হবে কবে। এমন সময় সেখানে নির্ঝর প্রবেশ করে, হাত ভর্তি লাল গোলাপ নিয়ে। লিভিং রুমে সবাই একসঙ্গে বসে থাকতে দেখে একটু লজ্জাও পায়। ছায়া গোলাপগুলো দেখে ফিক করে হেসে দেয়। নির্ঝর এগিয়ে গিয়ে ফুলগুলোকে খুলে একটা একটা করে সব পরিবারের প্রতিটি নারীর হাতে তুলে দেয়। এরপর ছায়াকে দেয়। এরপর ছায়ার পাশে বসতে বসতে বলে, গোলাপগুলো সুন্দর ছিল তাই নিয়ে এলাম। আনিকা বেগম ছেলের কথায় উত্তর দিলেন, আহারে, ছেলে আমার বউয়ের জন্য কিছু আনলে ছোট হয়ে যেতে হয় না? কাজে তুই ছায়ার জন্য এনেছিস, এটা স্বীকার করতে আপত্তি করিস না। বউকে ভালোবাসলে স্বামী ছোট হয়ে যায় বুঝি? নির্ঝর মাথা নুইয়ে হাসল। ছায়ার মনের মাঝে প্রশান্তির বাতাস বয়ে গেল। এত ভালো শ্বশুরবাড়ি হয় বুঝি? রাতের ডিনার শেষ করে সবাই যার যার রুমে চলে গিয়েছে। প্রেসিডেন্ট সারা রাতের ডিনার সেরে রুমে প্রবেশ করে। তার সেক্রেটারি তার পাশেই আছে। ইতিমধ্যে আশেপাশের সব সিকিউরিটি সিস্টেমের কাছে সারা ঘুমিয়ে গেছে। সারা নাইট গাউনটা খুলতে ভেতরে আটকে আরেকটা পোশাক পরিহিত তার। ঠিক আছি আমি। জি ম্যাম, কিন্তু একটা কথা। কি কথা? রিস্ক হয়ে যাবে না? রিস্ক না নিলে জীবনে উন্নতি হবে কি করে? তুমি সব লাইটটা অফ করেছো? জি ম্যাম। মেইন ডোরে সব? আর গার্ডস তো? জি ম্যাম। ওকে। সারা হালকা করে দরজাটা খুলে অন্ধকারের ভেতর দিয়ে বেরিয়ে আসে ভিলা থেকে। বাহিরে তার জন্য গাড়ি অপেক্ষা করছিল। সে গাড়িতে উঠে রওনা করে তার উদ্দেশ্যের পথে। চৌধুরী ভিলা, ছায়া নীড়ের রুমে। ছায়া নির্ঝরের ঘাড়ে মাথা রেখে সামনে তাকিয়ে তারা দেখছে। আজ আকাশে কোনো চাঁদ নেই, অর্থাৎ আমাবস্যা লেগেছে। ছায়ার চোখ বেয়ে পানি শুধু গড়িয়েই পড়ছে নিঃশব্দে। তার পেটের ভেতরে অতিরিক্ত যন্ত্রণা শুরু হয়েছে। মাথা, ঘাড়, কাঁধের দিকটা কেমন যেন অসাড় হয়ে আসছে। হয়তো প্রেশার কমে গিয়েছে। নির্ঝর এতটা সময় সামনে তাকিয়েছিল, হঠাৎ করে ছায়ার দিকে ফিরে তাকাতেই কান্না করতে দেখে ঘাবড়ে যায় সে। বিবিজান, এই তাকাও, কি হয়েছে? ছায়া তাকাও, এই। ছায়া নির্ঝরের পরনের টি শার্টটা খামচে ধরে যন্ত্রণায় সে মুখ ফুটে কি বলবে সেই শক্তিটুকুও সঞ্চয় করতে পারছে না ছায়া। কোথায় কষ্ট হচ্ছে? ছায়া চোখ বন্ধ করে নির্ঝরের বুকে মাথা ঠেকায়, অনেক কষ্ট করে মুখে ফুটে ওঠে উচ্চারণ করে, প্রেশার কমে গেছে বোধহয়। নির্ঝর ছায়াকে পাজা করে তুলে রুমে নিয়ে আসে। ছায়াকে বিছানায় বসিয়ে দেয়। তুমি বসো, আমি আসছি। নির্ঝর দ্রুত নিচে থেকে ডিম, দুধ আর কলা, আরো কিছু খাবার আর বরফ নিয়ে আসে।
ছায়াকে খাইয়ে দিয়ে ছায়ার ঘাড়ে বরফের ছ্যাঁকা দিতে থাকে। ধীরে ধীরে ছায়ার প্রেশার ঠিক হয়ে যায়, পেটের ব্যথাটাও কমে আসে। নির্ঝর প্রায় 2টা ঘন্টা যাবৎ ছায়ার সেবা করে চলেছে। রাত তখন গভীর, সেও ক্লান্ত। সারাদিন কাজ করে রাতে একটু ঘুমাতে পারে না ছায়ার জন্য। ছায়া নির্ঝরের হাতটা ধরে বসে আছে। আর কত, এবার ঘুমান, আপনার জন্য আমারই কষ্ট হয় মাঝে মধ্যে। আপনার বিরক্ত লাগে না? নির্ঝর ছায়ার কপালে গাঢ় একটা চুমু খায়। মোটেও না, কষ্ট কেন লাগবে? আমার জীবন তুমি, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কিভাবে? ছায়া একটু কষ্ট করে নির্ঝরের দিকে ফিরে তাকায়। নির্ঝরের হাত দুটো ধরে ওর চোখের দিকে তাকায়। শুনুন প্রেসিডেন্ট সাহেব, আমাদের সময় ঘনিয়ে আসছে। আমি দিন দিন নিজের অবস্থা বুঝতে পারছি বেশ। আমার হয়তো অতীতে জ্ঞান থাকবে না, কিন্তু আপনি আমার আগে আমাদের বাচ্চাটার কথা ভাববেন। এমন বলবেন না বিবিজান, তোমাকে ছাড়া আমি শূন্য। এমন আবদার করো না যা পূরণ করা সম্ভব নয়। আমি জানি, কিন্তু ও যে আমাদের অংশ, এটা ভুলে যাবেন না। নির্ঝর বউকে জড়িয়ে ধরে। ছায়া নির্ঝরের মাথায় চুমু খায়। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে নির্ঝরের চুলে। প্রেসিডেন্ট সাহেব, এই জীবনে আমার চাওয়া সত্যি কিছু আর নেই। আপনি আমাকে সবটা দিয়েছেন।